বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম, আসো। তো হ্যাঁ, এই যে হাজারি স্যারের বইয়ের একটা বিক্রিয়ার মেকানিজমগুলো হচ্ছে, এইখানে একটা মেকানিজম আছে। এটা কি এই সেলেসিড না? খেয়াল করো, কথা বলো না, আসো। এই সেলেসিড, হ্যাঁ এইদিকে। এই সেলেসিড এখানে লেখা আছে গ্রুপ 1, আর এই যে এই জায়গায় লেখা আছে গ্রুপ 2। যারা নতুন জয়েন করলা তোমরা একটু দেখো আগে, তারপরে বুঝাইতেছে। এই যে লি, না, কে, রুবি সাজাবে ফ্রান্সে। এই ছন্দ দিয়ে আমরা মনে হয় যে সাজাবে, এই হলো ফ্রান্সে। অর্থাৎ আমরা যদি দেখি, এটা হচ্ছে লিথিয়াম, এই নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিতে রুবিডিয়াম, সাজাবেতে সিজিয়াম, আর ফ্রান্সেতে ফ্রান্সিয়াম। এরা হলো গ্রুপ 1-এর ধাতু। এদের যোজনী হইল 1। যোজনী কত? 1। তো ওরা হলো অ্যাসিডের সাথে কীভাবে বিক্রিয়া করে, তো এটা আজকেই না, শুধু সম্পূর্ণ রসায়ন অ্যাডমিশন টেস্ট একদম জীবনের শেষ পরীক্ষা পর্যন্ত, জীবনের শেষ পরীক্ষা না মানে এই পড়াশোনার শেষ পরীক্ষা পর্যন্ত এই বিক্রিয়া একটা নিয়মেই চলে। মানে মুখস্থ করার দরকার নেই, জাস্ট কিছু টেকনিক মনে রাখা লাগবে। সেটার জন্য খাতার উপরে লেখো। অ্যাসিডের সাথে অ্যাসিড এর সাথে ধাতু সমূহের বিক্রিয়া করার কৌশল, বিক্রিয়া করার কৌশল অথবা বেসিক টেকনিক। খাতায় হেডলাইন দাও, বিক্রিয়া করার কৌশল অথবা বেসিক টেকনিক। আচ্ছা, প্রথমে আমি লিখলাম রুল। তোমার হলো লিখলাম হচ্ছে ধাতু, আর এই জায়গায় লিখলাম হচ্ছে অ্যাসিড বিক্রিয়া করে ওই ধাতুর লবণ, ওই ধাতুর লবণ প্লাস H2 গ্যাস, এই গ্যাসটা উপরের দিকে উঠে যাবে। যেমন পিছনে যে একজনের খাতায় আমি দেখলাম পরিমাণগত রসায়নের কিছু পড়া লিখছে। পরিমাণগত রসায়নের যত ধরনের বিক্রিয়া আছে তার মধ্যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়াও একটা বিক্রিয়া। এই জন্য এখান থেকে বেসিক শিখে গেলে তুমি ওখান থেকে বানিয়ে লিখতে পারো। দেরি হলো কেন? তোমার দেরি হয় না? আচ্ছা, তো এইখানে নোটটা মনে রাখবা এরকম, মানে এই বিক্রিয়া কীভাবে সমতা করবা, সমতা করার টেকনিক, সমতা করার টেকনিক, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে অ্যাডমিশন পর্যন্ত আমাদের এই একটা রুল লাগবে, সবাই মুখস্থ করে, তোমরা হলো টেকনিক দিয়ে করবা, মানে সূত্র দিয়ে করবা। এখানে লিখবা হচ্ছে ধাতুর যোজনী দিয়ে অ্যাসিডকে গুণ করতে হবে, অ্যাসিডকে গুণ করতে হবে 1। আর অ্যাসিড এর মধ্যে যতগুলো H থাকবে, H দ্রুত লিখবে, হ্যাঁ, থাকবে, তার সংখ্যা দ্বারা ওই ধাতুকে গুণ করতে হবে, ধাতুকে গুণ করতে হবে। এইটাই নিয়ম। নিচে হলো সমতা করার নোট, মানে কিভাবে সমতা করব সেটা। হ্যাঁ, হয়তো একটু ঝামেলা, ভিডিওগ্রাফিটা একটু শিখতেও আমার লক হয়েছে না এখন? হয়েছে। আচ্ছা, তাহলে দেখো, এই সমতা করার এই দুটা টেকনিক মনে রাখবা। এখন এখানে আরও কিছু বিশেষ কথা লিখলাম। সেটা কি? অ্যাসিড ভেঙে H+ আয়ন তৈরি করবে ও ঋণাত্মক আয়ন তৈরি করবে, ঋণাত্মক আয়ন তৈরি করে। দ্বিতীয় নম্বর লাইন, ধাতু ওই ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হয়, ঋণাত্মক আয়নের
সাথে যুক্ত হবে। শেষ। এই 4টা লাইন মনে থাকবে না? আসো। আচ্ছা নোমান, তুমি ওই দিকেই থাকো, সমস্যা নাই। তুমি একটু বসো, একটু এই যে একটু এটাই বসো তাহলে, এটা ওরা এই ওর পা আসো না, ওর পা থাকো, এটাই বসুক, নইলে এটাই বসুক। তুমি একটু রিল্যাক্সে বসো। তুমি তো একটু না থাক, ওই যে আসবে, আনাস আসবে, বসতে দাও। একদিন একটু কষ্ট করো, আমি সিস্টেম করে নেব নি। মানে এখানে যারা প্রচুর পড়ে, এই যে 1 মাস গেলে তো বোঝা, তোমরা অনেকেই পড়বা না আমি জানি, কারণ যখন দেখবা যে এত নিয়ম ভাল লাগে না, বাদ দিলে তখন হচ্ছে এমনি। এটা আমরা দুনিয়া মানে 17 বছর প্লাস ধরে পড়াই, এটা এমনি একটা কমন সেন্স থাকবে। শুধুমাত্র ডেডিকেটেড স্টুডেন্ট দেখবে এক সময় থাকে। আচ্ছা এটা হয়েছে, এই জন্য 1-2 দিন কষ্ট হইলেও কিছু মনে করবো না কেউ। হ্যাঁ কোথায়? ও এটা হচ্ছে মানে ঊর্ধ্বমুখী একটা অ্যারো চিহ্ন, এটা দ্বারা বুঝবা যে গ্যাসীয় পদার্থ মানে গ্যাস হয়ে উড়ে যাচ্ছে, এরকম বুঝবা। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া একটা নীতি। আর যদি কোথাও হচ্ছে দেখো নিচের দিকে অ্যারো চিহ্ন দিছি, তাহলে হচ্ছে ওটা প্রিসিপিটেট হচ্ছে, প্রিসিপিটেশন অর্থাৎ অধক্ষেপণ সিস্টেম হয়। আচ্ছা এই পর্যন্ত কারো সমস্যা আছে? এই 4টা লাইন যদি মনে থাকে, পৃথিবীর যত ধরনের অ্যাসিড এবং ধাতুর বিক্রিয়া আছে, তোমার কারো কাছে কোনো হেল্প চাইতে হবে না, তুমি নিজেই সেটা পারবা। হ্যাঁ তুমি কি এতদিন অসুস্থ ছিলা? দেখছো হোমওয়ার্ক আমার দেখতে দিল, তোমরা এই যে এরকম হোমওয়ার্ক কে করছো? সবাই করো। আচ্ছা এরপর লিখতে আমি দিতেছি। এরপরে তো আর এগুলা পড়ার টাইম নাই, এরপরে শুধু সৃজনশীল, সিকিউ, এমসিকিউ, অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ এগুলো করা লাগবে। এখন বেসিক না করলে পরে টাইম পাবো না। হ্যাঁ একটু এটা লিখে দিয়ে আসতেছি। আচ্ছা তাহলে প্রথমে আমি জিনিসগুলো আর একবার একটু বলি। যদি আমরা ধাতুর সাথে কোনো অ্যাসিডের বিক্রিয়া করাই, এখানে যতগুলো মৌল আছে, যে 118টা মৌল আছে, তার মধ্যে যারা ধাতু আছে তারা অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে, এই 4টা নিয়মের মধ্যেই করবে। নিয়ম নাম্বার 1, ধাতুর যোজনী দিয়ে অ্যাসিডকে গুণ করতে হবে। ধাতুর যোজনী দিয়ে অ্যাসিডকে গুণ করতে হবে। ধাতুর যোজনী, আমার দিকে একটু তাকাও, ধাতুর যোজনী দিয়ে অ্যাসিডকে গুণ করতে হবে। ধাতুর যোজনী দিয়ে অ্যাসিডকে গুণ করতে হবে, ঠিক আছে? ধাতুর যোজনী দিয়ে অ্যাসিডকে গুণ করতে হবে। অ্যাসিডের মধ্যে যতগুলা এইচ থাকবে, সেই এইচের সংখ্যা দেয়া, সেই এইচের সংখ্যা দেয়া ধাতুকে গুণ করতে হবে। 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 শেষ। তারপরে কি করবা? তারপরে ওই অ্যাসিডটা তুমি ভাঙবা। অ্যাসিড সবসময় কি দেয়? এইচ প্লাস আয়ন দেয়। অ্যাসিড সবসময় কি দেয়? তবে হ্যাঁ, এখানে প্রোটনীয় মতবাদ অনুযায়ী এইচ প্লাস আয়ন দেয়। এইগুলো তোমরা ওই যে এনভায়রনমেন্টালে কিছু পড়া বাকি আছে, সেগুলো আমরা আরও ভালো করে ক্লিয়ারভাবে আলোচনা করব। তো অন্য ক্ষেত্রে আমরা লুইস বা হচ্ছে ওইগুলো এখানে টপিক আনতেছি না। আমরা বলতেছি যে এইচ প্লাস আয়ন দেয়, এই এইচ প্লাস আয়ন এবং ঋণাত্মক আয়নে ভাগ হবে। যেমন আমরা একটা উদাহরণ যদি দেই, একটা অ্যাসিড নিলাম, ধরো এই যেটা হলো একটা অ্যাসিড HCl। তো এটা কিভাবে ভাঙবে? এটা ধরে নিবা যে হলো এখানে এইচ এর হলো একটা প্লাস হবে, আর সিএল এর একটা কি হবে? মাইনাস হবে। আর যদি আমরা হলো H2SO4 নিই, তাহলে এটা ভাঙবা কিভাবে? আমি বললাম অ্যাসিডটা ভেঙে ফেলো। এখন তুমি যদি এরকমভাবে একটা একটা করে খুলা ফালিয়ে দাও, তাইলে হবে না। যেমন বাসা থেকে আমি যখন এই জায়গায় আসছি, এইটা যদি জোড়া লাগে, এইটা ধরো এইভাবে লাগিয়ে আসছি বাটন। এখন সারাদিন এখানকার কাজটা শেষ, আমি বাসায় গেলাম, যাওয়ার পর আমি বললাম সবগুলো মানে ড্রেস খুলে ফেলবো। তো আমি কি এখান থেকে একটা একটা সিলাই টেনে খুলে ফেলবো, নাকি যেখানে জোড়া লাগাইছি সেইখানেই, যেখানে জোড়া লাগাইছি সেই জায়গায়? অর্থাৎ অ্যাসিড তৈরি হয় কিভাবে? অ্যাসিড তৈরি হয়, এটা 9-এর পড়ার মধ্যে যদি একটু ফিরে যাই, কারণ তোমাদের একটু বেসিক একটু দেওয়া নেই। আচ্ছা 5। আচ্ছা এইখানে দেখো, এই যেগুলো বলে যৌগমূলক। তো এই মূলকগুলা তোমাদের হচ্ছে যাদের একটু বেসিক গ্যাপ আছে, আজকে গ্রুপে আমি এটা দিয়ে দেবো। বাসায় এটা মানে
তুমি বিশ্বাস করো আর না করো, পুরা ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি বই নিজে বানিয়ে লেখার জন্য যে কোনো বিক্রিয়া যৌগ তোমার এই যৌগমূলকগুলো মাথায় রাখা লাগবে। তো যারা 9-10-এ পড়ে তারা এটা আর কি মুখস্থ করে আমার কাছে। তো সেই জায়গা থেকে যেমন এদেরকে বলা হয় একযোজী যৌগমূলক, তাই দেখো এদের সবার মাথায় একটা করে চার্জ আছে। তো এটা মনে রাখার কৌশল ফস এম হাই বাই সায়ানাইন। এটা খুব কঠিন না, 3-4 বার যদি দিনে হঠাৎ করে এমনি মনে করো ফস এম হাই বাই সায়ানাইন, ফস এম হাই বাই সায়ানাইন, তাই দেখবা যে মাথার মধ্যে একদম সেট হয়ে গেছে। ফসতে হলো ফসফোনিয়াম, এমতে হলো অ্যামোনিয়াম, হাইতে হলো হাইড্রোক্সাইড। এখন এইগুলা ছাড়া, এইটুকু ছাড়া বাকি যারা আছে তারা সবাই হলো অ্যাসিড বানাতে সক্ষম। তো এখন দেখো এইখানে যতগুলা চার্জ আছে ততগুলা এইচ যোগ করবা, তাই হবো। যেমন ধরো আমি এই যে এটা নিলাম, এটার নাম হলো নাইট্রেট, তাহলে নাইট্রেটের এই জায়গায় HNO3, তো এর কাছে একটা হাইড্রোজেন এনে দাঁড় করালা। এখন এই সবটুকু মনে রাখবা, এই চার্জের সংখ্যাটা হলো যোজনী। চার্জের সংখ্যাটা কি? যোজনী। তাহলে এটার যোজনী হচ্ছে 1, তাহলে হাইড্রোজেনের যোজনী 1, ব্র্যাকেট দিয়ে এই 1 এখানে, এই 1 এখানে, ফলাফল H অকে H, NO3 অকে NO3। এখন এইটুকুর নাম হাইড্রোজেন, এইটুকুর নাম নাইট্রেট, তাহলে নাম কি দাঁড়ালো? হাইড্রোজেন নাইট্রেট, যেটাকে আমরা বলি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখন যদি আমি দ্বিযোজী যৌগমূলকে যাই, মনোযোগ দিও, কথা হলো না কেউ। এই যে এটা হচ্ছে তোমার হলো কাসা থাসা পাইসা ক্রো ডাইসি। এখন কাতে কার্বনেট, সাথে সালফেট, সাথে সালফাইড, থাসাতে মানে হলো থায়োসালফেট, পাইরোসালফেট, ক্রোমেট, ডাইক্রোমেট, সিলিকেট। এখানে এইখান থেকে যে কোনো একটা নাও, ধরো এটা নিলা, তাহলে এই যে জায়গায় SO4 2- রাখলা। এখন তুমি বানাবো স্যার তো বলছিল যে H দিলে পরে অ্যাসিড হয়ে যায়, তাহলে আমি এখানে একটা H দিয়ে দেখি। তো ধরো এই জায়গায় একটা H আইনা দিলা, H এর যোজনী সবসময় কত? 1, আর এটার যোজনী কত? 2। এই যে দ্বিযোজী মানে 2। যদি বলি এদের জারণ মান কত, তাহলে 4 সহ, আর যদি বলি যোজনী কত, তাহলে শুধু ওই 2। তাহলে এবার খেয়াল করো, এই যে এই 2 ওর পদতলে আসলো, ব্র্যাকেট দিয়ে এই যে এটার পদতলে আসলো, তাহলে এখানে আসলো হলো H2SO4, এই যে সালফিউরিক অ্যাসিড হইলো। তাহলে যেভাবে জোড়া লাগে ওইভাবেই ভাঙে, যেভাবে জোড়া লাগে ওইভাবেই ভাঙে। এখন যদি আমি বলি এটা ভেঙে ফেল তোরা, তাহলে তুমি কি করবা? এই যে যেভাবে হাইড্রোজেন শুধু জোড়া লাগছাল, তুমি শুধু হাইড্রোজেনই দুইটাই যেভাবে দাঁড় করালা, আর এই যে SO4 লেখলা। এখন কি দিবা? মাথার মধ্যে রাখা লাগবো, স্যার তো বলছিল H তো প্লাস হয়, H তো প্লাস হয়, তাহলে এটার মধ্যে একটা প্লাস হবো, এটার মধ্যে একটা প্লাস হবো, তাহলে এটার মধ্যে দুইটা মাইনাস হবো। এখন পরিমাণগত রসায়ন তোমাদের চলতেছে, সেখানে দেখবা সৃষ্টিতে, সেখানে হচ্ছে কিছুদিন পরে জারণ বিজারণ বিক্রিয়া হবে, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া আছে, এবং অন্যান্য পটাশিয়াম ডাইক্রোমেট মানে পারক্রোমেট, ক্ষারীয় জারণ বিক্রিয়া, অ্যাসিডীয় জারণ বিক্রিয়া। এই সিস্টেমগুলোর মধ্যে এই তোমার হচ্ছে গিয়ে তুমি যদি ভাঙতে না পারো, তাহলে ওগুলো মুখস্থ করে লাভ নাই, এত বিক্রিয়া তুমি মুখস্থ করতে পারবে না। আচ্ছা, আপাতত আমরা এটা বুঝলাম যে হচ্ছে গিয়া অ্যাসিড তৈরি করতে হলে যৌগমূলকের পাশে শুধু কি দিতে হয়? H দিতে হয়। কি দিতে হয়? H। আচ্ছা, এইবার আসো, এটার নাম হচ্ছে ত্রিযোজী যৌগমূলক। যে সকল যৌগমূলকের যোজনী 3 হয় তাদেরকে ত্রিযোজী যৌগমূলক বলে। এটা মনে রাখার কৌশল হলো বোন ফস আসছে, এটা এমনি একটা ছন্দ দিয়া, মানে ব্রেন ডিরেক্টলি অনেক কিছু মনে রাখতে পারে না বা তার উপর প্রেশার পড়ে, কিন্তু ছন্দ দিলে সে হলো খুব সহজে সেগুলোকে প্রসেস করে জমা রাখে আমাদের জন্য। তো এটাতে যদি মনে রাখি বোন ফস আসছে বোরেট, ফসতে ফসফেট, আর্সেতে আর্সেনেট, ফসতে ফসফেট, আর্সেতে আর্সেনেট। মানে এটা মনে রাখার কৌশল কি? এই যে বোরেট BO3, যেহেতু এটা ত্রিযোজী যৌগমূলক, যেমন বোন ফস আসছে ফস PO4, এই লিখলাম PO4, আর্সে AS আর্সেনিক, ও AS, এই হলো আর্সেনিক ও, এটা হলো 4, সরি এটা হলো 3, এটা হলো 3। মানে একটা হলো অক্সিজেন একটা বেশি থাকবে, যেটা নাম শেষে 8 থাকবে, 8, এই যে 8 নামের শেষে যদি ATE 8 থাকে, তাহলে অক্সিজেন একটা বেশি। ইংলিশ ভার্সনের বইয়ে এইভাবে লেখা আছে। আর নামের শেষে যদি দেখো যে অক্সিজেন একটা কম, তাহলে দেখবা নামের শেষে উচ্চারণ হবে আইট। এগুলাকে বাংলায় বলা হয় আইট, আর এটা বাংলায় বলা হয় 88, বুঝছো? তাহলে সেই হিসেবে এরা যেহেতু ত্রিযোজী, এদের সবার মাথায় 3টা করে চার্জ আছে, এই যেরকম 3টা, এই যে চোখ বন্ধ করে 3টা চার্জ দিয়ে দিলাম। এটার নাম বোরেট, এটার নাম ফসফেট, এটার নাম ফসফাইট, 3টা অক্সিজেন। এটার নাম হবে আর্সেনেট, এটার নাম হবে আর্সেনাইট। এখন তুমি এখান থেকে একটা চুজ করো, যেমন আমি ধরো এই যে এটা নিয়ে গেলাম, বললাম আসো তোমার একটা অ্যাসিড বানাই, তাহলে এটার নাম ফসফেট, তাহলে ফসফেট কথা বললো না, এটা এখানে রেখে দিলাম। তো এই জায়গায় হাইড্রোজেন রাখলাম, তো এটার যোজনী কত? 3। যোজনী কত? 3। তাহলে এই পুরাটুকুর এখানে 3 দিলাম, আর এই যে এটা এখানে 1 দিলাম। তাহলে আমি এই 1 এখানে দিয়ে দিলাম, এই 3 এখানে দিয়ে দিলাম, তাহলে আসতেছে তোমার হলো H3PO4। অর্থাৎ পৃথিবীর সকল অ্যাসিড, নর্মাল যেগুলো অ্যাসিড, সেগুলো তোমার হাতের মুঠোয় আসলো। নিয়ম একটাই, যৌগমূলকের পাশে হচ্ছে গিয়ে H, যৌগমূলকের সাথে তোমার H দিতে হবে। আর যোজনী হচ্ছে হাইড্রোজেনের 1 অলওয়েজ, আর ওর যোজনী যত ওর পাশে দিবে। তাহলে এখন তোমরা বলো তো এই অ্যাসিডের মধ্যে কয়টা হাইড্রোজেন আছে?
তিনটা। ওর সাথে যদি আমি ধাতু মিক্সড করি তাহলে কয়টা ধাতুর সাথে কত গুণ করা লাগবে? 3। কারণ একটু আগে আমরা নিয়মের মধ্যে কি দেখলাম? নিয়মের মধ্যে আমরা দেখছি হলো এই যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এই জায়গায় লেখা আছে হলো যে ধাতুর যোজনী দিয়ে অ্যাসিডকে গুণ করতে হবে, বুঝছো? তাহলে আর একটা আমরা এখানে একটা বোঝার জন্য আর একটা অ্যাসিড লিখে একটু আগে যেটা শিখে আসলাম H3PO4। এখন যদি বলি এটা ভেঙে ফেলো, তুমি এরকম বাড়ি দিলা, তো ভেঙে এটা কিসে রূপান্তরিত হবে বলো? H প্লাস প্লাস প্লাস, এখন PO4 3 এইভাবে ভেঙে গেল। নাকি এগুলো আলাদা আলাদা সুইটে যাবে? না। যেমন আমি বাসায় এখানে আসছি, সারাদিন কাজ শেষ, বাসায় যাওয়া যায় বলো টুপি খুলে ফেলি। এখন টুপি যদি খুইলা এগুলা সব কিছু একটা একটা খুলে এটা টেবিলের উপর রাখলাম, মানে আমার বাসায় কি জায়গা থাকবো? যদি ভাবি যে এখান থেকে একটা সুতা এই পাশে রাখি, তারপরে এই সুতাগুলো সবটি এইখানে রাখবো, এরকম না, জাস্ট এখানে যেভাবে মাথায় বসছিল ওইভাবেই খুলে যাবে। তো রাসায়নিক বিক্রিয়া ওইরকম, যেভাবে জোড়া লাগে ভাঙার সময় ওইভাবে ভাঙা লাগবে। এখন মনে করো তোমার এই জায়গায় কাইটা গেল, তো জোড়া লাগানোর সময় তুমি কি সম্পূর্ণ হাত সেলাই করবা? না। আবার পরের দিন 3 দিন পরে দেখলা মানে এটা শুকিয়ে গেছে, ডাক্তারের কাছে গেলে পুরাটাই কি আবার কাটবে নাকি যেখানে যেখানে সুতা আছে সেখানে সেখানে কাটবে? ওই রকম যখন যেভাবে গঠিত হয়েছে ওইভাবেই তোমার উল্টা করে ভাঙা লাগবে। তাহলে এটারে যদি বলি ভাঙো, তাহলে তোমার কি হবে? এইচ এটার মাথায় একটা প্লাস, এটার মাথায় প্লাস, এই হলো SO4 2-। বুঝছো তো এবার? আসো তাইলে এবার বিক্রিয়া করি। বিক্রিয়ার যে কোনো বিক্রিয়া হলো একটা নিয়মে চলবে। আচ্ছা, এইবার ধরো আমরা যে দেখলাম আমাদের বইয়ের মধ্যে আছে হলো এই যে এইখানে আছে, তো এইখানে দিচ্ছে হইলো যে এটা হলো গ্রুপ 1, এটা ধাতুর সাথে অ্যাসিড দিছে, গ্রুপ 2 ধাতুর সাথে অ্যাসিড দিছে, এগুলোর বর্ণনা নিচে আছে, এবং ওই পাশে 300 পেজ পর্যন্ত যত বিক্রিয়া আছে সবগুলা বিক্রিয়ার মধ্যে অ্যাসিডের সাথে বিক্রিয়া আছে। আর সবগুলা বিক্রিয়ার মানে এই বইয়ের 300 পেজ পর্যন্ত, এই যে এখানেও তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া আছে, সবগুলার নিয়ম একটাই। এই যে এখানে ওই যে অ্যাসিডের সাথে ক্ষারের সাথে মানে প্রত্যেকটার মধ্যে বিক্রিয়া আছে। তো এই বিক্রিয়া সলভ করার জন্য আমরা গ্রুপ 1-এর ধাতু নিলাম। ধরো গ্রুপ 1-এর ধাতুর নাম হচ্ছে, ছন্দ হচ্ছে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, এটাই ছিল তাই না? আচ্ছা, আর এটা হলো বেরিলিয়াম মোগলাই কেবাব সরিয়ে বাটিতে রাখো। এগুলো তোমার একটু ছন্দ দিয়ে মনে রাখা লাগবে। তো এদের সবার যোজনী 1, এদের সবার যোজনী হলো 2। এইখান থেকে একটা চুজ করো। ধরো আমি এই যে এটা নিলাম, ধরো সোডিয়াম নিলাম, সোডিয়ামরে এই জায়গায় রাখলাম, ওর পাশে আমি একটা অ্যাসিড দেবো। কি অ্যাসিড দেবো? ধরো এই সেল দিলাম, ঠিক আছে? হ্যাঁ, কালকে আমার পরীক্ষা আছে। আচ্ছা, তাহলে আমি এই জায়গায় হলো সোডিয়ামের যোজনী কত বলো তো দেখি? 1। আর এখানে হাইড্রোজেন কটা আছে? 1। তাহলে ওরে 1 দ্বারা গুণ, ওরে 1 দ্বারা গুণ, 1 দিয়ে গুণ করার কি দরকার আছে? নাই। এখন সোডিয়াম লিখলাম, এর মধ্যে দিলাম H2SO4। তাহলে এখন বলো এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা। ওর হলো 2, ওর হলো 1। তারে কাকে কত দিয়ে গুণ করবা? এই যে ওরে 2 দ্বারা গুণ করবা, এই ওরে 1 দ্বারা গুণ করবা। তারপরে ধরো আমি নিলাম হচ্ছে হলো সোডিয়াম প্লাস H3PO4, মানে এটা হচ্ছে 1 ক্ষারকীয় অ্যাসিড, 9-এ তোমরা পড়ছো। ডি ক্ষারকীয় অ্যাসিড, এটার নাম হচ্ছে ট্রি ক্ষারকীয় অ্যাসিড, ঠিক আছে? একটা হলো ডিপ স্টাডি, আর একটা হলো মানে উপরে ভাষা। তোমরা যারা গল্প করো তোমরা তো বোঝা লাগবে, মানে কিছুই নিতে পারতেছো না। আমার পড়ানোর এক্সপিরিয়েন্স কিন্তু আসলে 18 বছর প্লাস। 18 বছর ধরে যেহেতু পড়াইতেছি, তোমার জন্মকে বয়সে 18 হয়েছে মনে হয় না? যদি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে স্যার যেটা বলো ওটা মনে হয় রাইট। কথা বললে পড়া মাথায় ঢোকে না। আচ্ছা দেখো, এখন তোমরা বড় হয়েছো, তোমরা কি বাচ্চা আছে তোমাদের ধমক দেবো? আচ্ছা, এইখানে 3টা হাইড্রোজেন আছে 3, এর যোজনী হলো 1। তাহলে এই যে ওরে 3 দ্বারা গুণ, এই হলো ওরে 1 দ্বারা গুণ, শেষ, নিয়ম শেষ, ঠিক আছে? এখন যদি আমরা গ্রুপ 2-এর গুলা নেই তাহলে কিভাবে করব? ধরো আমরা হচ্ছে গ্রুপ 2 থেকে নেব, তাহলে তাদের যোজনী কত হবে? 2। ধরো এন থেকে আমি চুজ করে কোনটা নিবা? ক্যালসিয়াম। আচ্ছা, নিলাম ক্যালসিয়াম। যাও, এখানেও ক্যালসিয়াম দিলাম, এই জায়গায়ও ক্যালসিয়াম দিলাম। এবার একটা ঘটনা ঘটবে, সেটা হলো ক্যালসিয়ামের যোজনী 2, ক্যালসিয়ামের যোজনী 2, এই জায়গায় হলো 2।
তাহলে অরে গুণ করতে হবে এবার কত 2 দেয়া, অরে গুণ করলাম মনে মনে 1 দেয়া। যেমন একটু আগে আমাদের ও বললো যে স্যার আমি মনে মনে হিসাব করে পরে সবগুলো মিলাইছি। এই যে ঘটনাগুলো করতেছে এগুলো সব মনে মনেই করতে হবে বাবা, কিন্তু লাইফের প্রথম সব কিছু লিখেই শিখতে হয়। এটার উদাহরণ আমি প্রায় দিয়ে থাকি, যেমন যখন ছোট ছিল তোমার আম্মু এরকম 11+11 যখন লেখা দিত, তুমি এভাবে করতে পারতা না, এটারে আবার পেন্সিল দিয়ে এইভাবে করতে এভাবে করে এখানে প্লাস দিতে দাগ দিতে, তাহলে ওটা হলো 1 আর 1 2 এভাবে করে নামাইতে, হাতে কিছু নাই, তারপরে এই 1 আর এই 1, আম্মু 22, কত সময় লাগলো। কিন্তু এখন যদি আমি বলি 111 111 তুমি সাথে সাথে বলে ফেলো। যদি 100 এভাবে বললাম মানে আরও 100 কি তুমি কিন্তু বলে ফেলো 200, কিন্তু ওই সময় যদি এভাবে লেখে প্র্যাকটিস না করতে এখন এরকম আসতো না, মানে ব্রেন এইগুলো অভ্যস্ত হয়। তো সেটাই হলো বাসায় যায় মানে প্রত্যেকটা রুলের পাশে মিনিমাম 2-3 বার করে 2-3টা করে উদাহরণ লিখে লিখে প্র্যাকটিস করা লাগবে, করলে একসময় তোমার ব্রেন এগুলা কনজিউম করবে। তো এটার ক্ষেত্রে গেল। এখন দেখো যদি কোনো কারণে যোজনী মিলে যায় তাহলে ওগুলা কি হয়ে যায়, বাদ যায়। তা এইখানে লেখা আছে এসিডের মধ্যে যতগুলো এইচ থাকবে সেই সংখ্যা দিয়ে গুণ ধাতুকে গুণ করতে হয়। তাহলে এখানে এইচ আছে 3টা, তাহলে ওর এই যে 3 দ্বারা গুণ, ওর এই যে 2 দ্বারা গুণ। এখন এসিড ভেঙে যায় এবং ঋণাত্মক আয়ন তৈরি করে, ধাতু ওই ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে। তাহলে এটারে যদি এখন কয়টা অ্যাসিড আছে বলো তো দেখি, 3টা না, আমি দেখতেছি যে সামনে 2টা অ্যাসিড আছে। যদি সহজগুলোর মধ্যে আসি, এটার মধ্যে যদি যাই, এখানে দেখো তো অ্যাসিড কয়টা আছে, একটা, তাহলে এই অ্যাসিড ভেঙে H+ আর হলো Cl-, আর এখানে ধাতু এখানে ধনাত্মক আয়নে কনভার্ট হবে। কেন? কারণ ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে, সর্বশেষ ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ কম, ঠিক আছে, আয়নীকরণ শক্তির মান অধাতুর চাইতে বেশি, তাই সে ওই একটা ইলেকট্রন ছেড়ে দিলে একটা প্লাস হয়, সেই ইলেকট্রন যাবে কোথায়, এই যে ওর কাছে যাবে, ওর ইলেকট্রনটা ধরো ওর কাছে চলে গেল, তাহলে ওর মধ্যে প্লাস হলো আর ওর মধ্যে কি হয়েছে মাইনাস, এই প্লাস মাইনাস পরস্পরের সাথে আকর্ষণ করে তৈরি করলো NaCl। এখন এই যে এখানে হয়ে গেল NaCl। এখন কার কিরকম মনে আছে দেখি, এই হাইড্রোজেনটা এই যে এই জায়গায় লিখলাম, এটা কি এইভাবে লিখে রাখা যাবে, কি করা লাগবে, ডান পাশে পদতলে 2 আর সামনে যে থাকে তারেও আবার 2 দিয়ে ভাগ, সামনে কত আছে, সামনে কোনো সংখ্যা নাই, 1 আছে, তার মানে 1 রে, অর্থাৎ এই যে এটা কাটাকাটি করলে ওই একটা হাইড্রোজেনই আছে, বুঝতে পারছো। এখন আসো এইটা, এখানে সোডিয়াম হলো 2টা, ঠিক আছে, তাহলে এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হলো, এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হলো, এইটা ভাঙলাম, এখানে কয়টা আছে, H2SO4 একটা, তাহলে একটু আগে শিখে আসছে H+, আর এই হলো SO4 -2 ভেরি গুড, অর্থাৎ -2 আমি বলতে পারো স্যার এইগুলো কি খাতায় লিখবো, এখন বাসায় লিখবা, বাট কিছুদিন পর এগুলো এমনি, যেমন আমি তো আমার লিখতে হয় না, কারণ কি, কারণ আমি লিখতে লিখতে অনেক দিন ধরে লিখতেছি, ওরকম তোমারও লিখতে হবে না, কিন্তু বাসায় একবার হলেও লিখবা। আচ্ছা, তাহলে এই যে ওই ইলেকট্রনটা এখানে ঢুকলো, এই ইলেকট্রনটা এখানে ঢুকলো, তার মানে এই 2টা হাইড্রোজেন আবার পরবর্তীতে যুক্ত হয়ে কি হলো, H2, তাহলে এই যে জায়গায় H2 গ্যাস অটোমেটিকলি হয়ে গেল। আর এই প্লাসের সাথে আর একটা কানেক্ট হলো, এই মাইনাসের সাথে আর একটা কানেক্ট হলো, তার মানে ও যে এগুলো আয় আমরা এখন তোদের একসাথে বিক্রিয়া করে বন্ধন গঠন করি। তাহলে এই জায়গায় কি হয়, এই Na মিলা 2 আর এই যে হলো তোমার এই হলো SO4। এখন এর মধ্যে থেকে যদি কেউ বলে হ্যালো টিচার আমি যদি এরকম দেই তাহলে হবে না, হবে না, কারণ আমরা তো নিয়ম জানি, যৌগ গঠনের নিয়ম কি, যৌগ গঠনের নিয়ম হলো অর্যোজনী 2 অর্যোজনী 1, নিয়ম কি, যোজনী সামনে বসানো না পদতলে বসানো, তাহলে এই যে 2 এখানে ব্র্যাকেট দিয়ে এই এখানে, তাহলে আমরা এখানে পাইলাম Na2, এই হলো SO4। এখন এইগুলো যদি তুমি হলো না বুঝো মুখস্থ করো কাজে লাগবে না, তাহলে দেখো এটা হলো সোডিয়াম ক্লোরাইড লবণ, এটা হচ্ছে সোডিয়াম সালফেট লবণ, এই যে এখানে লেখা আছে ওই ধাতুর লবণ, আর পাশে তৈরি হবে হাইড্রোজেন। লাস্ট এই দিকটার সমতলা করি, তাহলে এখানে এটা যদি ভাঙি, একটা H3PO4 আছে এখানে, কারণ এই যে সামনে দেখতেছি 1, তাহলে এটারে যদি আমরা ভাঙি H+, আচ্ছা, আর এখানে হলো PO4, এই হলো 3-, মানে কি, মানে হচ্ছে যদি সোডিয়াম ওর সাথে বিক্রিয়া করতে চায়, ওই বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায় না, ওইগুলো বলে কেন, দেখো এই যে আমার কাছে 3 কোটি টাকার আছে, মানে 3টা হাইড্রোজেন আছে, তখন ওরা বললো কোনো সমস্যা নেই, আমরা 3 ভাই আসতেছি, আমরা 3 বন্ধু আসতেছি, এই যে 3 জন বন্ধু যখন আসলো, এই বন্ধু একটা ইলেকট্রন সাইডে দিয়ে একটা প্লাস হলো, এই যে এটা খায়া ফেলাইলো, এই বন্ধু একটা ইলেকট্রন সাইডে দিয়ে একটা প্লাস হলো, এটা খায়া ফেললো, এই বন্ধু একটা ইলেকট্রন সাইডে দিয়ে, 3 জনে মিলে ওরা হ্যান্ডেল করলো, বুঝছো আমার কথা, মানে ওর শক্তি বেশি, মানে একজন আরেকজনের সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্যকে তার যোজনী বলা হয়। তাহলে এইবার কি ঘটনাটা ঘটে, এই 3 জনে যায় বলে আসো বন্ধু আমরা চলে যাই,
কারণ এখানে এই যে 3টা প্লাসের সাথে 3টা মাইনাস মিলে গেছে। এইবার হইতেছে হলো এখানে Na3, এই হলো তোমার PO4, এই 3জন। তাহলে এখানে হবে সব সময়ই 2 হবে। কোন সায়েন্টিস্ট বলছে এটা? অ্যাভোগাড্রো। কত ক্লাসে রুল লিখছি? তাহলে আমি এটা মুছে দিলাম, এটা আগেই লিখবো না, যেহেতু এখানে আছে 1টা 2টা 3টা, এই যেগুলো বাদ গেছে চার্জ নাই, তাই 3। এখন যেহেতু ডান পাশের পদ্ধতি অ্যাভোগাড্রো স্যারকে খুশি করার জন্য 2 দেওয়া লাগতেছে, সামনে যে থাকবে তারও 2 দেওয়া লাগবে, অর্থাৎ 3/2 H2। বুঝছো কি? কারো সমস্যা আছে? তাহলে সামনে যত অধ্যায় আমি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া করে আর কিন্তু বুঝাবো না, তোমার নিজেরই বুঝতে হবে, খালি রিডিং পড়াবো। অ্যান্ড অলসো সিকিউসাল। তাহলে এটা একটু উঠে ওই নিয়মগুলো উঠাইলে 3টা বিক্রিয়া উঠে নাও। হ্যাঁ, মানে এখানে নাইট্রোজেন আর নাইট্রোজেনের হলো তোমার হলো 3 3 6, আর বেরিলিয়ামের হচ্ছে একাই হলো 2, কাটাকাটি করলে হয় 3, আর 3 এই জন্য 1, এইভাবে। এটা কি বুঝা করছিলা নাকি আবার চ্যাট জিপিটি দেখছো? এখন তো চ্যাট জিপিটি সব সলভ করে দেয় দ্রুত। হ্যাঁ, তাহলে ঠিক আছে। দাও হোমওয়ার্ক দাও। কর নাই? অল্প হোমওয়ার্ক করি, কর নাই? সুমাইয়া তো আসেই নাই। তুমি হোমওয়ার্ক করছো সুমাইয়া? মীরা আসো নাই মানে দিবা, সমস্যা নাই, অনেক জায়গায় দেওয়া আছে, না দিলে সমস্যা নাই, ওটা মেজর কিছু না। এটা তো আর ইউ না, এটা হবে হচ্ছে আর রুবিডিয়াম আরবি। ধরো এখানে 4 আইলো কেন? কিন্তু 4 আসার কথা না, কারণ অর্থজনী এখানে হইলো 2 আর 2 যোগ করলে হয় 4, আর এখানে 1 আর 1 যোগ করলে হয় 2, কাটাকাটি করলে এনে থাকে 2, এনে থাকে 1, করে 2 দ্বারা গুণ। ভাগ করা লাগবে। হ্যাঁ, এই যে এখানে সব জায়গায় যদি কোথাও ভাগ যায় তাহলে ভাগ করবা। হয়েছে? উঠান, উঠাইছো? গ্রেট। খুবই অসুস্থ ছিল নাকি? হয়েছে হয়েছে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিক্রিয়া কোনো নিয়ম ছাড়া করে, মানে একটু অন্যরকম ভাবে করে। তোমরা এইভাবে আর করবে না এখন থেকে চেঞ্জ। তাহলে বাসায় যে এগুলা কইরো, একটা শুধু দেখে নাও, যেমন ওই যে ওইটা, এটা একটু বড় তো আমি এটা একটু বুঝিয়ে দিই। যেমন ধরো এখানে নিলাম ক্যালসিয়াম H3PO4। আমরা একটু কথা না বলি, উঠানো হয় নাই? আচ্ছা দেখো, এইদিকে তাকাও, এটা একটু বুঝিয়ে দিই, তারপর আমি নতুন পড়ায় যাইতেছি। নিয়মগুলো আমি শিখিয়ে নিতেছি, পরে যেন তোমাদের সমস্যা না হয়। আর তুমি বলো, ধরো আরাফ, আরাফ না তোমার নাম? জাহিদ। পরে কত দিয়ে গুণ করবো? 3, গ্রেট। পরে কত দ্বারা গুণ করবো? তুমি বলে দিলে কেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে কিছু ছন্দ এভাবে মনে রাখতে হবে। বিরিয়ানি মোগলাই কেবাব সরিয়ে বাটিতে রাখো। তো বিরিয়ানি মোগলাই কেবাব সরিয়ে বাটিতে রাখলে এই যেটা হলো গ্রুপ 2 এর 2। হ্যাঁ, কেন এটা তোমরা জানো না এখনো? আচ্ছা, এটা তো কলেজে পড়াইছে, কলেজে পড়ায়, স্কুলে পড়ায় স্যাররা। আচ্ছা, এই যে এটা গ্রুপ 2, বিরিয়ানি মোগলাই কেবাব সরিয়ে বাটিতে রাখো। বসো তুমি। এই 2 কেন?
বিকজ অফ দ্যাট দ্য লাস্ট ভ্যালেন্স সেল অফ ইলেকট্রন, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 2টা করে ইলেকট্রন থাকে। এগুলো আমরা মানে বেসিক 2 ক্লাসে প্রথমে আগে এগুলাই শিখাইছি। ব্যালেন্স সেল কাকে বলা হয়, যোজনী কীভাবে আসতেছে, জারণ সংখ্যা কীভাবে আসতেছে, যেন আমার এই যে আজকের এই দিনের পড়া বুঝতে সবার সুবিধা হয়। তো এদের হলো যোজনী 2, তাহলে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটি দেওয়া হয়। তো যোজনী একটা একটা করে মুখস্থ করে আসলে মনে রাখা অনেক জটিল, এই জন্য এই মানে গ্রুপ দিয়েই মনে রাখা লাগবে। তো সেই হিসাবে এইখানে অর 2 হলে অরে 2 দ্বারা গুণ করলাম। তো এইখানে এই জিনিস তাহলে কয়টা আছে একটু বলতে পারো তোমরা? না না এইচ, হ্যাঁ গ্রেট, এইচ আছে 6টা, কিন্তু এই পদার্থ কয়টা আছে? 2টা। আচ্ছা, আর এখানে ক্যালসিয়াম কয়টা আছে? আচ্ছা, 9, 10-এ একটা জিনিস আমরা পড়ছি, কোনো ইলেকট্রন বিন্যাস করার পরে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ধাতুর ইলেকট্রন থাকে সে সবগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টক পূরণ করে, এটা পড়ছি না? তাহলে এই ক্যালসিয়াম ও হচ্ছে 2টা ত্যাগ করবে, তাই ওর মাথায় 2+ হবে। এই যে 2টা ইলেকট্রন ছেড়ে দিল, ও 2টা ইলেকট্রন ত্যাগ করবো, ওর মাথায় 2+ হবো, ও 2টা ইলেকট্রন ত্যাগ করবো, ত্যাগ করবো, 2টা প্লাস হবো, 2টা ইলেকট্রন ত্যাগ করবো। এ কয়টা H+ আয়ন আছে এর কাছে মজুদ? 3টা আছে, গ্রেট। তাহলে 3টাই তো সে ছাড়বে, তাহলে 3টাই যদি ছাড়ে এই যে এরকম হয় H+, H+, এই হলো তোমার PO4 মাইনাস। তো এইরকম এই জায়গায়ও হয়, এই যে এই জায়গায়ও হয়। এখন এইখানে টোটাল দেখো ইলেকট্রন মাইনাস কয়টা আছে? 6টা। ওইখানে প্লাস কয়টা আছে? এই 6 জনে ওই 6 জনের ধইরা ভ্যানিশ করে দিব। মানে ওদের যে মানে একটা টার্ম বলি, তোমরা একটু বড় হইছো, ব্যাপারটা হলো এরকম, ফিজিক্সে একটা শব্দ আছে HOLE, তোমার টিচার তোমার পড়াবে। হোল মানে হলো গর্ত, অর্থাৎ কোথাও থেকে যদি হচ্ছে একটা ইলেকট্রন বের হয়ে যায় সেখানে একটা গর্ত হবে। ম্যাগনেসিয়াম থেকে 2টা যায়, তাহলে 2টা হচ্ছে প্লাস চার্জ হবে, 2টা হোল হবে। অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করবে, তাই 3টা প্লাস চার্জ হবে। এটা রুল ইন টার্মস অফ ফিজিক্স। ফিজিক্সের মধ্যে এই টার্মসটা আছে, তোমরা পড়ছো 9 ওই যে N টাইপ P টাইপ যে কন্ডাক্টরগুলো পড়ছো না, ওইখানে এই কথাটা ছিল, বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে গর্ত হোল। তাহলে ওর শরীরে গর্ত হইলো, ওদের গর্তগুলো পূরণ হইলো। যেমন আমার কাছে মনে করো একজনে টাকা চাইলো, তো আমি এটাই হলো ইলেকট্রন, এই যে এটা মনে করো আমি ছেড়ে দিলাম, এখন ওই ভিক্ষুকের পকেটে যে টাকাটা জমা হলো আমার এখানে ফাঁকা হলো, আবার এটা ছেড়ে দিলাম, এই যে এখানে ফাঁকা হলো। ব্যাপারটা এরকম, অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করতেছে তার হচ্ছে ফাঁকা হবে, আর যে হচ্ছে ইলেকট্রন নিতেছে তার হলো ফিল আপ হবে। তাহলে সেই হিসাবে এই ইলেকট্রনগুলো দ্বারা এই যারা ফিল আপ হয়ে গেল, তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন আছে? 6টা। এই 6টায় এইচ লিখলাম। এখন যেন কি আমার ডাক দেবে? আমি চলে যাইতেছি, কে যেন আমার ডাক দেবে? অ্যাভোগাড্রো। আমি যাইতেছি, অ্যাভোগাড্রো ভাই দাঁড়ান। বললাম কি বলেন? আমার নিয়মটা তো মানলেন না। না আপনার নিয়মটা কি আবার? আপনি কে? বললো আমি অ্যাভোগাড্রো। কি নিয়ম আবিষ্কার করছেন? বললো যে গ্যাস হলে ডান পাশে পদার্থ হলে 2 দিতে হয়। তা আমি এনে 2 দিছি, পরে হট মিয়া 2 দিলে না 12টা হয়, পরে সামনে যারা আছে তারও 2 দিয়ে ভাগ দেন। তাহলে কাটাকাটি করলে কত হয়? 3H2, অর্থাৎ এখানে হবে 3H2। বুঝতে পারছো? এখন এই জায়গায় এই 3টা ক্যালসিয়াম, এই যে 2+, আর এইখানে দেখো এই যে 6টা মাইনাস, তাহলে চার্জ মিলে গেছে। এরা 3 জনে আইসা এই যে 2 জনের ধরবে। ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা এই যে এরকম দাঁড়ায় CPO4। এখন যারা বেসিক স্ট্রং তারা তো জানে যে অর্জুন অরে দিতে হয়, দিয়ে দিলাম। অর্জুন অরে দেওয়া লাগবে, ব্র্যাকেট দিয়ে দিলাম। অর্থাৎ এখানে আসলো CA3, ওকে CA3, এই PO4 × 2, এই যে তোমার লবণ হয়ে গেল। এখন তুমি যদি একটা করে মুখস্থ করো CA3, PO4, CA3, PO4, ঝামেলা হবে। তোমার জাস্ট নিয়ম জানতে হবে। এখন এই যে বিশাল বড় একটা ম্যাপ আঁকাইলাম, এই ম্যাপ না কিভাবে সলভ করবা, এটা হলো যেমন একটু তোমরা বড় হইলা, এখন এই যে এইভাবে করা লাগবো। এইখানে আমরা লিখলাম হচ্ছে ক্যালসিয়াম, আর এই জায়গায় লিখলাম হচ্ছে H3, এই হলো PO4। এখন মনে মনে হিসাব করবা ভাই, যে মনে হিসাব করার স্টাইল, মনে হিসাব করার স্টাইলটা হলো ওর যোজনী 2 দ্বারা অরে গুণ, আর এখানে 3টা হাইড্রোজেন আছে না, পরে হচ্ছে 3 দ্বারা গুণ। এটাই না নিয়ম? তাহলে নিয়ম অনুযায়ী এখন তুমি মনে হিসাব করবা যে 3 × 6, তার মানে হচ্ছে কি হাইড্রোজেন কয়টা আছে? 6টা। তো 6টা হাইড্রোজেন হইলে তোমার লিখতে হয় 3H2, এই যে লিখলা এইভাবে। আর এখানে এই 3টা ক্যালসিয়াম, এই যে এইগুলা কয়টা আছে? 2টা। ওই যে আমি একটা জিনিস শিখেছিলাম, এটা হলো এবিডি আমার নাম, সামনে 10, এই 10 অর, এই 10 অর, এই 10 অর, বোঝো নাই মনে হয়? তাহলে সেই হিসাবে এই 2 এই এরর, এই 2 অরর। তাহলে এখানে PO4 আছে কয়টা? 2টা, এই জায়গায় আসলো। আর এখানে ক্যালসিয়াম আছে হলো
তিনটা আসলো। এভাবে করলেও হবো, আবার একটু ওভাবে করলেও হবে, যেইভাবে তোমার ভালো লাগে তুমি করবা। কারোর কোনো সমস্যা আছে? আচ্ছা, ওকে। এটা উঠে নেওয়ার দরকার থাকলে উঠে নাও, না হলে আমরা হচ্ছে নতুন টার্ম চাইতেছি। তাহলে বাসায় হলো এই বিক্রিয়াগুলো করবা, করে আগামী ক্লাসে দেখাবা। আচ্ছা, এটার পেজ ওটার সাথে তো মেলে না। আচ্ছা, সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে সংরক্ষণ করা হয় কেন, একটা প্রশ্ন আছে পরীক্ষায়, প্রচুর পরিমাণে এটা আসে। হ্যাঁ, হ্যাঁ, আমি পড়াইছিলাম। ও আচ্ছা, সেটাই, এটা একটু বুঝিয়ে দিই। বই আছে সামনে, বের করো, এটা দাগে নাও। মানে বোর্ডে হলো কিছু প্রশ্ন মাস্ট আসে, আর সেইগুলো প্রশ্নের মধ্যে এটাও একটা প্রশ্ন, সোডিয়াম ধাতুকে কেন হলো কেরোসিনের নিচে রাখা হয়। দাও, পেজ নাম্বার বলতে হবে। এটা এই যে পরীক্ষায়, ওই যে কালকে আমি বললাম না যে সবই পড়তে হবে না, যেমন পরীক্ষা মাস্ট এটা আসবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, কিন্তু বেসিকটা জানলে এটা মুখস্থ করার কোনো দরকার নেই। আর যদি বেসিক না জানো ভাই, তাহলে তোমার এই যে এই ভাষাটি মুখস্থ করা লাগবে। এগুলা কি মুখস্থ করে মনে রাখা সহজ? তার চেয়ে বরং আমরা মূল নিয়মটা জানবো। আচ্ছা দেখো, এই যে স্যার এখানে কি লিখছে দেখছো, 14 নম্বর গ্রুপের মৌলের সময় রাসায়নিক বিক্রিয়া এদের বুঝে মনে রাখার নিয়ম স্যার লেখছেন, হাজারি স্যার। মানে এইটি তোমার বুঝে মনে রাখা লাগবে, এটা বলছে সে। কয় নাম্বার পেজ ওইটা? পেজ নাম্বারে বা উল্টা, এটা আজকে ঠিক করা লাগবে। এটা কি? ও দেখছো তুমি, এই যে এইটাই, এটা আজকে ঠিক করা লাগবে। এই যে এটা উল্টা হয়েছে, এই যে এইটা, তাই না? এই যে সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে রাখা হয় কেন। আচ্ছা, এখন ঘটনা হলো মেইন থিমটা তুমি মনে রাখবা, আর বিক্রিয়াটা তুমি বানিয়ে লিখবা। জিজ্ঞেস করো বিক্রিয়া কি, এখন এটা শুনে অনেকেই বলে বিক্রিয়া কোনদিন কেউ বানিয়ে লেখে? হ্যাঁ লেখে, আজকে সেটা আমরা প্রুফ দিই। তো এই প্রশ্নের উত্তরে লেখা আছে সোডিয়ামকে কেন রাখা হয়। সোডিয়ামকে যদি খোলা রাখি তাহলে সে তো অধিক সক্রিয়, তাই না? সক্রিয়তা প্রকাশ করে। সক্রিয় মানে কি বলো তো? মানে অ্যাক্টিভিটি বেশি। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা অনেক গল্প করতেছো, ও ফান মুডের গল্প করতেছো, ও একটা বলতেছে, তোমরা সবাই হেসে গলে যাচ্ছ, কিন্তু আমার ভিতরে কোনো মানে ত্বরান্বিত হচ্ছে না, অ্যাক্টিভিটি নাই। তাহলে আমি নিষ্ক্রিয় একটা অবস্থায় আছি। আর আমি একটা কিছু এমন কিছু বললেই তোমরা হাইসা দাও, তার মানে হচ্ছে গিয়া তোমরা হচ্ছে সক্রিয়। অন্যভাবে যদি আমরা বলি, যেমন ধরো আমি ছাতু খাইতেছি, ছাতু খাওয়ার সময়, ছাতু তো চেনো, অর্থাৎ যেটা ফাঁকি চাউল ভেজে অথবা গম ভেজে খাও নাই তোমরা? খাওয়া উচিত, এটা পুষ্টিকর খাবার। তো এটা খাইতেছে, আমার গলার মধ্যে আটকে ধরলো। এখন তোমরা দেখলা, ও দেখা মাত্র এক দৌড় দিয়ে গেল, যাওয়ার সময় এনে ধাক্কা খায়া পায়ে এখানে ভেঙে গেল, তারপরেও ও দৌড়ে পানি আনতে গেছে। ও আস্তে আস্তে উঠে গেল, ও ফোন টিপতেছে, আমার দিকে একটু তাকাইলো, ও কি করা, মানে তার মানে হচ্ছে নিষ্ক্রিয়। আর ও ভাবতেছে কি করবো, বসে বসে প্ল্যান করতেছে, পানি আনবো কি আনবো না, আনবো কি, আচ্ছা থাক সমস্যা নাই, মধ্যম সক্রিয়। আর ওই যে চলে গেল, ভেঙে চুরে গেল না, এটা হলো অধিক সক্রিয়। সোডিয়াম হচ্ছে অধিক সক্রিয়। ও যদি কোনো কারণে বাতাসে মানে ওর পাশে যদি ক্লোরিন আসে, তাই না ছিঁড়ে ফেলবে। ওর পাশে যেই আসুক সাথে সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে। তার মানে তুমি বাতাসে খোলা অবস্থায় রাখলা। এই দেখো, মূল থিম কিন্তু তোমার জানা লাগবে। তো এটা লেখার স্টাইল হলো, শোনো, তোমরা কোশ্চেনটা লেখো, আমি একটু শিখি। আচ্ছা, আগে বুঝে নেই। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন, তোমাদের হচ্ছে টোটাল 5টা থাকবে, প্রতিটার জন্য মার্ক হলো 2। তাহলে তোমার কত মার্ক থাকে বলো তো? 10। আমার প্রিয় স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট এই 10 অনেক ভুল করে। তোমার টার্গেট রাখতে হবে 10-এ যেন তুমি 10 পাও, অথবা তুমি মিনিমাম 9 পাও। আর এটা মিনিমাম 9 পাওয়ার একটা কৌশল হলো 3S মেথড। 3S মেথড গত ক্লাসে বলছি না এটা? আচ্ছা, তো সেই হিসাবে S1 মানে হচ্ছে প্যারাফ্রেজিং অফ দ্য কোশ্চেন, প্যারাফ্রেজিং। তাহলে এখানে প্যারাফ্রেজ করবো। এখন 3টা বুলেট পয়েন্টে লিখবো। প্রথম পয়েন্টটা হবে যে সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে রাখার কারণ নিচে ব্যাখ্যা করা হলো, ঠিক আছে? এখন
2 নাম্বার সেন্টেন্সের নাম কি ছিল বলো তো? মেইন আইডিয়া, মেইন আইডিয়া, আইডিয়া অথবা কোর আইডিয়া, কোর আইডিয়া। আচ্ছা, মানে ওই প্রশ্নের কোর আইডিয়া কি? এখানে মাথা চিন্তা করলো সোডিয়ামকে কেন রাখা হয়? সোডিয়াম অধিক সক্রিয়, সোডিয়াম পানির সাথে বিক্রিয়া, যারে পায় তার সাথে বিক্রিয়া করে, এটাই হলো কোর আইডিয়া। তারপরে দিতে হবে লাস্ট সেন্টেন্স যেটা, সেটার নাম হবে হলো সাপোর্টিং আইডিয়া, সাপোর্টিং আইডিয়া। এই হলো আইডিয়া, সাপোর্টিং আইডিয়া অর এক্সাম্পল, এক্সাম্পল দিয়ে আমরা দিতে পারি। তাহলে প্রশ্নটা এখন ব্যাখ্যা করি। সোডিয়াম তুমি হলো বাতাস পাইছে, ধরো তুমি খুলে একটু টেবিলের উপরে রাখছো, বাতাস পাইছে, সাথে সাথে অক্সিজেনটা ডাক দেয়, আয় আমার সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করো। অক্সিজেন কইতেছে করবো না, ও দৌড়ে যায়, মনে করো ধৈর্য, মানে করবি না, মানে বিক্রিয়া করবি না, থাপড়ে টাপড়ে কান মান ফাড়িয়ে ওর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করলো। তাহলে এখন এই যে জায়গায় 2, এখন এই দেখো বিক্রিয়া যে বানিয়ে লেখা যায়, এটা কি মুখস্থ করার কিছু? এই বলো তো এখন এটা কিভাবে সমতা করা লাগবে, কে বলবা বলো, বলো না, হইলো না তো, বলো। হ্যাঁ, এখানে 2টা অক্সিজেন, তো 2টা অক্সিজেন হলো 4, দেখছো? তাহলে এখানে হবে 4, নিঃশ্বাস। আর সোডিয়ামের হলো 1, তাহলে এই যে ওরে 4 দ্বারা গুণ আর 1 দ্বারা গুণ, নয়তো তো না মুখস্থ করা লাগবে। এই জন্যই কইলাম বেসিক শেখো। এগুলা হল এই প্রশ্ন বোর্ডে দেখবা, এমন কোনো বোর্ড নাই যে আসে নাই এই প্রশ্ন, তোমার বাপ দাদারাও পড়ছে। কারণ যেদিন থেকে রসায়ন আবিষ্কার হয়েছে, বাংলাদেশে রসায়ন পড়াশোনা শুরু হয়েছে, তোমার চাচারে যদি জিজ্ঞেস করো, সে যদি সায়েন্সের হয়, আমরা তো পড়ছি এটা। তোমার দাদারে জিজ্ঞেস করলে সে পাকিস্তান পিরিয়ডে যদি পড়ে থাকে, সেও পড়ছে। এটা সেই রকম প্রশ্ন। তাহলে এখন নিয়ম কি? অর্পা বলবা, এই পাশে সমতাটুকু আমার করে দেবা। কোথায় 2 হবে? আগে আরো, হ্যাঁ বলো, ভালো লাগবে। এন এর নিচে 2 হবে, কারণ অর্থজনে 2, আর সম্পূর্ণটাকে 1 বার 2 দ্বারা গুণ। এই যে এটা লেখলা, লেখার পরে ও এইরকমই থাকে না, অক্সিজেনটা মারা শেষ, মেরে শেষ করে ফেলেছে, ওরে খেয়ে ফেলছে। এখন খাওয়ার পরে আবার উঠতে উঠতে যাইতেছে, হঠাৎ করে যায় দেখে বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড। তখন ওই মানে একজন রে একটা ওইলো একটা বাঘ, ওই এই যে এই হরিণ রে এই অক্সিজেন রে খাইয়া, এখন ওর পেট ভরে নাই, ও দৌড়িয়া যায়, এবার এই যে কার্বন ডাই অক্সাইড ধরে ফেললো, বুঝতে পারছো? ধরে এখন এটা আবার কিভাবে? এটা তো আর মৌলিক পদার্থের বিক্রিয়া না। যদি এরকম যৌগিক যৌগিক পদার্থের হয়, তাহলে সমতা করার একটা টেকনিক হলো যা আছে সুন্দর করে বসিয়ে দেওয়া। যেমন এখানে সোডিয়াম রাখলাম, 2টা আছে 2টাই রাখলাম, এখানে সি আছে সি রাখলাম, আর এই যে একটা অক্সিজেন আর 3টা অক্সিজেন, কয়টা হলো? এই যে এই সোডিয়াম কার্বনেট তৈরি করে। তাহলে প্রথম সেন্টেন্স দেখো, এটার অ্যান্সার হবে এরকম। এই যে একটা বুলেট পয়েন্ট, এইখানে লিখবা সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখার কারণ ব্যাখ্যা করা হলো। দ্বিতীয় আইডিয়া, আইডিয়ার মধ্যে লিখবা যে আমরা জানি সোডিয়াম অধিক সক্রিয় একটি ধাতু, এটি বাঘের মতো আচরণ করে। এটা কিন্তু আবার লেখা যাবো না, এটা কথার কথাই বললাম। আচ্ছা, সে যেখানেই হরিণ পায় খেয়ে ফেলে, কথার কথায় আর কি করলাম। তো তুমি বলবা যে সোডিয়াম হচ্ছে অধিক সক্রিয় একটি ধাতু, তাই এটা যদি আমরা বাতাসে খোলা অবস্থায় রেখে দেই, এটি কি করবে? হচ্ছে গিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, নিম্নরূপ বিক্রিয়া করে। বিক্রিয়া, তাহলে এখানে ভাষাটা তুমি লেখা দিবা যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Na2O তৈরি করে। অনেক সময় ধরো পরীক্ষা হলে এটা নাম মনে আসতেছে না, মনে করার কোনো দরকার নাই, যা আছে খালি ওটাই লেখা দিবে যে এটা করছে, এটা করছে, তাও তুমি ফুল মার্ক পাবা। আবার ভুলভাল লেখো না। তাহলে Na2O তৈরি করে, এই Na2O আবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Na2CO3 তৈরি করে, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে Na2CO3 তৈরি করে, যাহা পরিবেশের জন্য বিপর্যয় বয়ে আনে। তাই একে কি করা যায় না, মুক্ত অবস্থায় রাখা যায় না, কেরোসিনের নিচে রাখতে হয়। এখন জিজ্ঞেস করো কেরোসিনের নিচে কেন রাখে? কেরোসিন হলো তোমার হচ্ছে গিয়া অ্যালকেন। 9-10 তোমরা পড়ছো না হাইড্রোকার্বন? ওই যে 11 অধ্যায়ে এরকম একটা ডায়াগ্রাম পড়ছো, তোমার হচ্ছে গিয়া ক্রুড অয়েল বা যে ক্রুড অয়েল নেওয়া হয় পেট্রোলিয়াম, সেখান থেকে বিভিন্ন তাপমাত্রায় তুমি হচ্ছে মিথেন পাও, তারপর হচ্ছে অকটেন, ডিজেল, পেট্রোল, এরা সবাই নিষ্ক্রিয়, এরা অ্যালকেন। অ্যালকেন কি নিষ্ক্রিয় না? অ্যালকেন দিয়ে ওরা চাপ দিয়ে রাখা লাগবে, মানে শক্ত রশি ধরে বাইরে রাখলাম, ওরে দুনিয়ার আলো দেখতে দিলাম না, ব্যাপারটা এমন। এখন যদি ওরে তুমি পানিতে ছেড়ে দাও, কি করবো জানো? এখন যদি প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, এইদিকে তাকাও, সোডিয়াম পানিতে রাখা, সোডিয়ামকে পানির সংস্পর্শে আনা যায় না কেন? এটাও প্রশ্ন আছে। আগুন ধরে ফেলো, ওই যে একটু আগে বললাম, এই যে উদাহরণ হলো ও যখন দৌড় দিয়ে গেল, আর পা ভেঙে গেল, বাটও থামলো না। সোডিয়াম পানিতে দেওয়া মানে তোমরা ইউটিউবে ভিডিও দেখবা, একদম পানির মধ্যে আগুন ধরে ফেলে। যেমন অনেকেই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা এটা ভিডিও বানাইছে, কিছু সোডিয়াম কিনা আনছে, আইনা দেখলাম যে হলো একটা পুকুরে ছেড়ে দেয়, বিস্ফোরণ ঘটায়। তো ব্যাপারটা হলো এখন বিক্রিয়া কেমন করে করবা? বিক্রিয়া হবে যেমন সোডিয়ামের মধ্যে এই যে পানি ঢেলে দিলাম। এখন কালকেই আমি এটা নিয়ম শিখাইছি কিভাবে সমতা করা লাগবে, না আজকেই, কালকে শিখাইছি এটা। বলো দেখি কি রকম সমতার নিয়ম?
আমরা বলছিলাম যে এই ফার্স্ট না হাইড্রোজেনের যোজনী আবার কি, তোমরা তো মোটেও পড়াশোনা করো না, তোমরা তো ডিমোটিভেট, যা বুঝলাম। ভয়াবহ ব্যাপার তো। এই একটা বিক্রিয়া শিখেছি, সামনের পড়া তো আরো জটিল। এইগুলা পড়াই যদি মনে না রাখো, এগুলা পড়ার আর টাইমই পাইবে না। এই যে এখানে আমরা দেখছিলাম, এই যে এটা ছিল কিসে, অক্সিজেনের সাথে বিক্রিয়া, এটা অক্সিজেন। ও এটা কি কই, ওটা কি পড়াইছিলাম না? ফোর তো হবে না পাগলা, পানির সাথে বিক্রিয়া। শিওর তোমরা? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। 53 বাজে না, একটু দ্রুত করে দেই, মনে হয় করাইছিলাম। গ্রেট। এটা কবেকার ক্লাস অর্পা? হ্যাঁ, এই যে করা আছে। ওই দিন তুমি আসছিলে না? হ্যাঁ করাইছি, এই যে এটাই। এটা একটু গ্রুপে দিয়ে দিও তো অর্পা, ওরা সবাই দেখবো না, আমি এমনি তেলে বুঝিয়ে দিই, রিপিট করলে একটু সময় নষ্ট হবে। ব্যাপারটা হলো এরকম, আমরা নিয়ম শিখছিলাম, এটা একটা নিয়ম। আমি এটা এইভাবে উদাহরণ দিই, যেমন একজন লোক, এটা হলো একজন লোক, উনি হলো 6 ফুট লম্বা, আর এটা হলো এনার বয়স হলো 32 বছর, আর এনার বয়স হলো 2 ইয়ার্স, আর এইটা হচ্ছে ধরো 2 মাস, MONTH। আমি বললাম যে হলো এই লোকটা গোসল করবে, তো ওর জন্য কয় বালতি পানি লাগবে? তোর 6 বালতি। 1 বালতি দেয় তো গোসলই হবো না। কেরা কইলো এটা? অনেক তেলে মনে হয় গোসল দেয় না, যে খালি পানিতে এরম এরম করে আয়া পড়ে। আচ্ছা আচ্ছা, ধরো 6 বালতি, এটা মনে রাখার কৌশল। তার মানে ওর নাম যদি ধরো রাসেল হয়, এদিকে তাকাও, এই যে, তাহলে রাসেল আর প্লাস 6 গুণ ওয়াটার, আর এটা হলো রাসেলের ছোট ভাই, ওর নাম হলো বাদল, তাহলে B প্লাস 2 বালতি ওয়াটার, আর এটা হচ্ছে তোমার হলো গিয়া বাদলের, হ্যাঁ এক বাড়ি পানির মধ্যে সুবান্দা উড়ায়। তার মানে এটা বুঝাইছিলাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, এই জায়গায় পানি, এই জায়গায় পানি, এই জায়গায় দিলাম পানি। এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি একটু কৌশল মনে রাখবা। এর যোজনী কত যে বলতে পারবো তার প্রাইস আছে 1। তাহলে এই যে ওরা 1 দ্বারা গুণ, মানে ও 1 মাসের বাচ্চা, ও হলো 2 বছরের পোলাপান, ওরে 2 দ্বারা গুণ, ও হলো 3 বছরের পোলাপান, 3 দ্বারা গুণ। একদম বাফারলেস ভাবে এইভাবে সমতা করবা। তাহলে পানি অলওয়েজ ভাঙে H প্লাস হয়, আর কি হয় OH মাইনাস। আর ধাতু জানো সবসময় তার শরীর থেকে কি যেরকম ইলেকট্রন থাকে এরকম দিয়ে দেয়, এই দেখো। তাহলে এখন ধাতু, তাহলে এখানে কি ছেড়ে দিব? এই সোডিয়াম, এই যে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিল, এই প্লাস যে আবার কারে ধরবো? আজীবন মনে রাখবা, বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো সোডিয়াম এই OH রে ধরে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তুমি বলো তো দেখি, এই একটা হাইড্রোজেন এই জায়গায় আসলো, এখন কি করব? মানে 1 রে 2 দ্বারা ভাগ করব। তাহলে এই জায়গায় এটার সিস্টেমটা কি হবে? এটার সিস্টেম 2টা পানি, তাহলে 2টা পানি আছে এই জায়গায়, 2টা পানিরে যদি ভাঙি, পানি H প্লাস হবে, OH মাইনাস হবে, পানি H প্লাস হবে, OH মাইনাস হবে। তুমি বলো ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। তুমি বলো ম্যাগনেসিয়াম কি করবে ক্যারেক্টারিস্টিক ভাবে? তুমি তো ভালোই রেসপন্স করো, গ্রেট। এইরকম করা লাগবে, পড়া আনন্দ দিয়ে পড়া শিখতে হবে, পড়াটা জোর করে শেখা যাবে না, পড়াটা আনন্দ খুঁজে পাইতে হবে। তুমি যখন প্রচুর মজা পাবা, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে মজা, মানে তুমি হলো ভালো করবা। আর তোমাদের ইউনিভার্সিটিতে পড়তেই হবে বাচ্চারা, বুঝাইতে পারছি? বাবা মা এত টাকা খরচ করে তোমাদের এই যে শহরে রাখতেছেন, আর এতগুলো প্রাইভেট পড়ে, তোমরা যদি আসলে যতই বলো ফোন চালাও, যাই কিছু করো, আমার মতে তোমাদের হচ্ছে রেগুলারলি 6 ঘন্টা পরে 20 মিনিট ফোন চালানো উচিত। তো তোমরা হচ্ছে 20 মিনিট পরে 6 ঘন্টা ফোন চালাও। তোমরা একদিন আজকে যে স্ক্রিন টাইমিং আছে না, স্ক্রিন টাইমিং চালু করে দেখো, দিনে তোমরা কত সময় ফোনে নষ্ট করো। হ্যাঁ বলো তুমি আগে। MG একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ওর গর্তটা ফিল করলো। এই শব্দটা হচ্ছে গিয়া, মানে এটা কিন্তু ফিজিক্সের টার্ম, তোমরা মাথায় রাখো, তুমি ফিজিক্স এটা পাবা হোল, এটা কিন্তু একদম সাইন্টিফিক একটা টার্ম, পজিটিভ সেন্স। তাহলে এই যে এইখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, যে এখানে ওর আবার কি হলো, ফাঁকা হলো না। ফর এক্সাম্পল মনে করো ও অ্যাক্সিডেন্ট হলো, আর এইখান থেকে গোস্ত পড়ে গেল গা, তাহলে এইখানে কি ফাঁকা হয়ে গেল না? ডক্টর বললো যে যেহেতু এখানে টিস্যু নাই, আবার আমারে বললো যে আমি ধরো কথার কথা ওর ভাই,
এখন বললো যে তাহলে আপনার বড় ভাইয়ের ইয়ের সাথে রক্ত বসে তুমি মেস করতেছে, তখন এইখান থেকে একটু টিস্যু উঠিয়া ওরা এখানে দিল, তখন আমার এই জায়গায় ফাঁকা হয়ে গেল। ব্যাপারটা হলো এটা আমি এই যে অনেক আগে দেখছিলাম একজন টিচার এইভাবে বুঝাইতেছে মাটি দিয়ে যে মানে ইলেকট্রন কিভাবে বের হয়ে যায়। তো কোনো ব্যক্তি ধরো এরকম মাটি খনন করলো, যতটুকু জায়গা এখানে গর্ত করলো ঠিক ততটুকুই ইলেকট্রন এইখান থেকে আচ্ছা সে বুঝাইলো যে এইখানে ইংলিশ একজন আর কি, এই যে এখান থেকে যতটুকু মাটি হইলো ঠিক এই যে পাশে কিন্তু ততটুকু মাটি জমা হবো, আবার ঠিক ওইটুকু মাটি এখানে দিলে জিনিসটা ফিল আপ হবো। তার মানে যতগুলো ইলেকট্রন বের হয় ঠিক ততগুলাই প্লাস হয়। এটা তুমি গুগলে আজকে সার্চ দিবা যে প্লাস চার্জ ইজ আ টাইপ অফ হোল হুইচ ইজ দ্য টার্মস অফ ফিজিক্স। আচ্ছা তাইলে এই জায়গায় এটা যে এটারে খায় ফেললো এটারে খায় ফেললো, এই দুইজনের যে প্লাস হইলো ওই যে এখানে আবার ধর পারফেক্ট আছে, তখন বলে আসেন আসেন ভাই আমারও এখানে এই যে ইলেকট্রন নেওয়ার মতো জায়গা আছে, তখন এই যে এটা এখানে দেয় এটা এখানে দেয় দিয়া এই যে জায়গায় হলো ম্যাগনেসিয়াম এই যে হাইড্রোক্সাইড হয়। তোমরা কি বুঝছো ব্যাপারটা? এই দুজনে তখন কি করবো বলবো যে যা ওরা যেহেতু গেছে গা আসো আমরাই এখন মিলামিশে চলি, আমরা দুজনে বন্ধু হয়ে যাই। তখন এই দুজনে এসে যে এইচ টু গ্যাস হয়ে আকাশ দৌড়ে বেড়ায়, ওরা জান্নাতে চলে যায়। কথার কথা আল্লাহ কি থেকে কি করলাম। আর দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড না এটা বলা ঠিক হয় নাই, প্লাস এই যে এইচ টু হয়, বুঝছো? তাহলে বাসায় যায় পানির বিক্রিয়াগুলো এইভাবে করে ফেলে। তাহলে এখন সোডিয়াম দিলে পারে কি করে জানো, ও ম্যাগনেসিয়াম যে ওরা সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে হাইড্রোক্সাইড বানাইতে চাই, বানান আস্তে আস্তে জিনিসগুলা মনে করো ই করে এই মানে এই যে হাইড্রোজেনটা বাইর করে দেয়, দিয়া সুন্দর করে ওর সাথে বন্ধুত্ব করে। আর ও কি করো দেখছে এক দৌড় দিয়ে যায়, অনেকদিন পর বন্ধুর সাথে দেখছে দৌড় দিয়ে যাওয়ার হাক করতে যায়, দুইজনে ট্রেনে পড়ে যায়। তার মানে ওরা দুজনে ট্রেনে পড়ে যায়। এই হাইড্রোজেন গ্যাস আবার কি করে আগুন ধরায়। হাইড্রোজেন গ্যাস তো প্রচুর দাহ্য, নাইনে পড়া নাই? নাইনে একটা বই ছিল, নাইনে একটা পড়া ছিল মিথেন কে বেশি দাহ্য হয়। শেষ 30 সেকেন্ড বলবো, যের মধ্যে বেশি হাইড্রোজেন থাকে সে বেশি জ্বলে ওঠে। তো ওইখানে যখন ও খুব দ্রুত নড়াচড়া করে, মানে ও আর বন্ধুর মেলা দিন পর দেখছে, এত এক্সাইটেড দৌড় দিয়ে যে ধরছে পিছনে যে ট্রেনে জানে না, একদম ধুম করে পড়ে গেছে। আর ও আবার এত এক্সাইটেড না, গেছে হাই কেমন আছিস, আর ও গেছে চেনে না চেনে না, আবার এদিকে ঘুরে রইলো। অনেকক্ষণ পরে গেলো, ও তুই কেমন আছো। এই অ্যালুমিনিয়াম হলো এমন ক্যারেক্টার, মানে পানি দিকে বিক্রি করবার চায় না, বাইরে থেকে তাপ দেয়া লাগে। যেমন ও গেছে ওর বাবা বলে এই তোর এটা বন্ধু না, মানে ওর বাবা হইলো আগুন, ও হ্যাঁ বন্ধু কেমন আছে। তার মানে হলো ও একা বিক্রিয়া করে না, ও মধ্যম প্রকৃতির, আর ও হলে একটা বস ভাঙ্গে চুরে ফেলায়। তাহলে বাসায় যখন রিডিং পড়বে আজকে, আগামী ক্লাসে আমরা হচ্ছে সৃজনশীল সলভিং এ ঢুকতে পারি। সমস্যা বের হয়েছে দুইটা পড়ো, রিডিং পড়ার অভ্যাস করতে হবে পাগল। সব পড়াবো না তো, এই সামনে যাই খালি সৃজনশীল যেগুলো আসবে সেগুলো, কিন্তু এই বেসিকগুলো তোমার শিখে আনলাগবো না, তুমি মুখস্থ করলে মন থাকবে না, এর জন্য আমি শিখিয়ে নিচ্ছি। কালকে আমার হলো আমি তো একটু জাহাঙ্গীরনগর যাবো, পরে আমি রবিবার দিন পড়বা। না না কি রবিবারই তো না? আচ্ছা তোমাদের রিডিং পড়া দিয়ে দিতেছি, তোমরা রিডিং পড়বা হচ্ছে 272 থেকে 273 পেজ। নাও সুন্দর করে রিডিং পড়বা, 272 থেকে 273। না পেজ নাম্বার একটু লেখানো তো, আর 2-3টা পেজ দিয়ে তোমরা একটু বড় হয়েছে, এত ছোট না। পেজ নাম্বার একটু লেখানো প্লিজ, নয়তো পিছিয়ে পড়বো আমরা। মানে রিডিং কেন পড়াইতেছি, অ্যাডমিশন টেস্টে রিডিং থেকে কোশ্চেন হবে, এমসিকিউ, পরে ঝামেলা হবে। যেটা বুঝবা না পেন্সিল দিয়ে গোল করে রাখবা। কি দিয়া বলো তো? পেন্সিল। একটু দেরি হয়ে গেল রে তোদের, দাঁড়াও। 200 কত বলছি? 72-73। আচ্ছা দাঁড়াও, আমি হচ্ছে দেব শুধু এই যে এরকম টাইপের রিডিং। না না দাঁড়াও, আচ্ছা আর একটা হলো কি আর কি নাই। আচ্ছা আচ্ছা 286 পেজের যে এই যে রিডিংটুকু আছে না, এই রিডিংটুকু পড়বা 286 পেজের, শুধু প্রপার্টিজ টাইপের, এই যে এইটুকু, মানে এখানে শুধু মুখস্থর মতো, পরে আমি বোঝাবো। যাও আল্লাহ হাফেজ, যাও, দেরি হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেল, এরপর দেরি হবে না। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ 286 পেজ। আগে মেয়েরা যাই, হ্যাঁ একটু ছেলেরা মেয়েরা যাই গিয়া, ছেলে বানাবো নাকি।
200 কত বলছি 86 বলছি না ছেলেরা যাবে আগে আচ্ছা ছেলেরা আগে বেরো মেয়েদের একটু ব্যাগটা গোছাইতে টাইম লাগবে ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি হ্যাঁ লুভা ঠিক আছে তোমাদের কি এই অধ্যায় শেষ আচ্ছা রিসিট আগামী ক্লাসে দেবো নিয়ে এই অধ্যায় শেষ কলেজে কোথায় পড়াইতেছে ও আচ্ছা সমস্যা নেই নিয়ম দিয়ে পড়াইছে এগুলা তুমি তো তাড়াতাড়ি পড়ায় আচ্ছা ঠিক আছে ভালো করে পড়ো লুবা কি পড়া বুঝছো আচ্ছা ঠিক আছে তাহলে নোট খাতা বানিয়ে নিয়ে এসো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ না তোমার তো ফোনে আমি কল দিতেছি হ্যাঁ তোমার ফোনে তো আমি কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপা আসছেন ও আসতেছি এই যে আসতেছি আচ্ছা আস্তে আস্তে যাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যাও ভিতরে বসো আসসালামু আলাইকুম ভালো আছেন ম্যাম ফোন দিছিল ভাই ভালো আছেন না আচ্ছা অসুবিধা নেই যাও ভিতরে যাও ইনশাল্লাহ ভিতরে বসেন না বলবো না আমি শুধু আপনার সাথে কথা বলার জন্য আমি একটু আচ্ছা ইনশাল্লাহ যাও আজকে পড়াই ওদের সাথে কথা বলি ওদের কি অবস্থা ইনশাল্লাহ যাও তুমি যাও ভিতরে যাও 1 মিনিট ওই যে একটা একটু দাঁড়ান ভাই হ্যাঁ জি আম্মু তুমি ওই যে পিছনে বসো স্যার অন্তরটা কি আসলে খারাপ না কিন্তু আসলে আমরা গায়ে দিতে পারতেছি এখন ইনশাল্লাহ যে পড়াই পড়লে বাসায় যায় কথা বলে বাচ্চারা যদি আনন্দের সহিত শেখে আমি হইলাম মানে বলি যে আনন্দের সহিত শিখুক মানে জোর জবরদস্তি না যদি ওদের ভালো লাগে তাহলে পড়বেনি এটা হলো আমার পরামর্শ দেখা যায় ইনশাল্লাহ পৃথিবীর সব স্যার ম্যাডামরা আসলে প্রচুর চেষ্টা করে এখন এক একজনের মেথড হলো এক এক রকম আর কি এই আর কি মেথড যার এখন অনেক বাচ্চার অনেক মেথড আবার ভালো লাগে না অনেকের বোরিং লাগে অনেকের ভালো লাগে দেখি চেষ্টা করে দেখি ওরা কতটুকু আগায় আজকে পড়াই তারপর ইনশাল্লাহ আপনারা অভিভাবকরা আপনারাও দোয়া করেন দেখা যায় ইনশাল্লাহ
আপা বসেন। না ভাইয়া যাও ঠিক আছে আপা আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু ওইভাবেই করে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আপা ওদের পড়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তোমরা হলো বের করো। তোমার নাম কি? আনান। তোমার নাম যেন কি? তাজ। আচ্ছা নোট খাতা হলো হ্যাঁ নাও। হোমওয়ার্ক বের করছো দেখি, হোমওয়ার্ক দেখি। হোমওয়ার্ক তোমরা হচ্ছে নির্দেশনা হলো 1 মিনিট, এই ক্লাসটা শেষ তো